আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। আমার ভাই গত 2024 সালের 19শে জুলাই শহীদ হন মোহাম্মদপুরে। সে যখন রাজপথে নামে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামে। সেটা শুধু আমার ভাই না, যারা আন্দোলনে নেমেছিল, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আন্দোলনে নেমেছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। কারণ যেই সিস্টেমটা চলে আসতেছিল, যেই জিনিস ক্রমানুসারে হয়ে আসতেছিল, যেই কাজগুলো, যে দুর্নীতিগুলো, সেগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই। কিন্তু কেউ কথা বলতেছিলাম না, মনে করছিলাম যে এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে থাকে না যে একজন ভয়েস রেইজ করলে অটোমেটিক অন্যরাও ভেতর থেকে তারা ভয়েস রেইজ করা শুরু করে। তো 24 সালে সেটাই হয়েছিল, যে দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। একজন যখন ভয়েস রেইজ করছে তখন আস্তে আস্তে পুরো বাংলাদেশ একসাথে ভয়েস রেইজ করছিল। কেন? কারণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে। কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা, সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলেই করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন, সে কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। এখানে অনেক আহতরাও আছে, তাদেরও তো রক্ত গিয়েছে, তারা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। কিন্তু তারা যখন অর্ধেক মৃত হওয়ার পরেও, মানে এত স্ট্রাগল করার পরেও তারা যখন দেখতেছে যে তাদের রক্তটা, আমার ভাই তো মারা গেছে, কিন্তু যেই সব আহত, তারা এত কষ্ট করে যুদ্ধ করে বেঁচে থাকার পরেও যখন দেখতেছে তারা যেই চেঞ্জেস গুলো চাইছে সেই চেঞ্জেস গুলো হচ্ছে না, তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তখন তাদেরও দেখতে ভালো লাগে না, আমার বাবা মারও দেখতে ভালো লাগে না। আমার মা প্রতিদিন, আমি জানি আমার মা না, এখানে যত শহীদের মা আছে, প্রতিদিন প্রতি রাত কান্না করে যে কেন মারা গেল। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা। আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইলো না, কোনো কিছু আমাদের ফেভারে কোনো কিছু আসতেছে না, তাহলে কেন শুধু শুধু গেল। দেশ যদি চেঞ্জ না হয়, যদি আমাদের যেই জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। কারণ এত হিউজ পার্সেন্টেজ, 70%, অনেকে আছে যে বোঝেনি, অনেকের ইনফ্লুয়েন্সেও অনেকে না ভোট দিছে, বোঝে নাই। কিন্তু যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে যেই কথা বলুক, আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে। কোনো দল মত, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়। যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায়, আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত, আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চাই, এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শহীদদের গর্বিত পিতা
শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের সম্মানিত পিতা জনাব শেখ জামাল হোসেন, জামাল হাসানকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় শহীদ পরিবার এবং আহত যে ভাইরা এখানে এবং শহীদ পরিবার সবাই যারা উপস্থিত হয়েছেন এবং আমার পাশে আছেন শ্রদ্ধেয় এবং আমাদের 11 দলীয় জোটের যে মহামান্য যারা এখানে বসে আছেন, উপস্থিত আছেন, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের গুরুজন। আমরা তাদের কাছে থেকে দিক নির্দেশনা শিখব। আজকে যারা আমার পরবর্তীতে যারা যা বলে গেছেন, তারা আমার কথাই বলে গেছেন। আমি মনে করি পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়। মানুষের স্বপ্ন আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14। কি বোঝে ও? আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে? শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না। এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন, চাঙ্কারপুর, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বৈশা বৈশা আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্ববর্তী যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে, মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা ভোটকে জয়ী করবেন, আপনারা ভোট দিবেন, কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না।
এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারি আমরা মেনে নিব না। এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কার বলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমার কাছে, সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা। এর জন্যই বলি, আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গুলি খেয়েও যারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আমাদের সে অন্যতম জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা দীর্ঘ 72 ঘন্টা অনশন করেছি শুধুমাত্র একটা জিনিসের জন্য, আপনাদের যাতে বিবেকটা জাগ্রত হয় যে এখনো জুলাই শহীদ পরিবার এবং আহতদের মধ্যে জীবিত আছে। আপনারা যাতে জুলাইয়ের যে আত্মাহুতি, জুলাইয়ের যে সংগ্রাম, সেটা যাতে আবার রিমাইন্ড করেন। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার যে রাজু ভাস্কর্যের পাদদেশে কোনো আন্দোলন হয়েছে, কোনো অনশন হয়েছে, যেটাকে মিডিয়া ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। কোনো মেইনস্ট্রিম মিডিয়া সেখানে ছিল না। আমরা 3টা দিন অভুক্ত, কোনো রাজনৈতিক দলের নেতা সেখানে যায়নি। আমরা যখন রাজপথে ছিলাম, সংগ্রাম করেছি, তখন কি তারা দেশে ছিল? রাজপথে ছিল? এখন সংসদে আছে? আছে, কিন্তু আমরা এখনো রাজপথে আছি। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে। অনেক সুযোগ ছিল আমার দেখা করার, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে পারতাম, আমি করি নাই। কারো কোনো উপদেষ্টার সাথে আমি পার্সোনালি দেখা করিনি। কেন করি নাই? কারণ আমরা কখনো ক্রেডিট নিতে চাইনি। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা যদি 18 জুলাই না নামতো, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস ভিন্ন হতো। আমরা 37 জন শহীদ হয়েছি, পাবলিকে 12 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শহীদ আছে? তাহলে আমাদের ক্রেডিটকে ডিসক্রেডিট করা হয়েছে, আমরা তাও কিছু বলিনি। কিন্তু একটা বিষয় আমাদের কোনো আপোষ হবে না। আপনারা যার যার মতো করে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, নিজের স্বার্থ বুঝে নিয়েছেন, কিন্তু একটা জায়গা অন্তত এক থাকেন, সেটা হচ্ছে যে আমূল পরিবর্তনের জন্য, যে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করার জন্য আমার এতগুলো ভাই শহীদ হয়েছে, এতগুলো ভাই পঙ্গু হয়েছে, সেই আত্মত্যাগের মূল্যায়নটা আপনারা যাতে করেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছে 1977, আর এটার প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণভোটের মধ্য দিয়ে কিন্তু এই বিএনপির জন্ম হয়েছে, এবং তার গণভোটের উদ্দেশ্য কি ছিল? হি ওয়াজ আ CMLA, ইট মিনস চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। একজন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর সে কখনোই রাষ্ট্রপতি হতে পারে না সাংবিধানিকভাবে, পারে? তাহলে একজন সামরিক আইন প্রণেতা, সামরিক নেতা, সে কিসের ভিত্তিতে
রাষ্ট্রপতি হলো বা বাংলাদেশের জনগণের রাষ্ট্রের দায়িত্ব নিল? রেফারেন্ডাম, গণভোট। বাংলাদেশে এইটাই ছিল প্রথম গণভোট, এবং এটা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া, এবং 98.9% মানুষ ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছিল। এবং সেকেন্ড রেফারেন্ডাম দিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ 1985-এ, 21 মার্চ। একই উদ্দেশ্য, যে সেও ছিল আপনার সেনাপ্রধান, সেও ছিল আপনার সামরিক প্রধান, তো সেও বৈধতা চেয়েছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, সুতরাং আমি গণভোট দিচ্ছি, আপনারা যদি বৈধতা দেন আমি ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না। এবং জনগণ তাকেও মোর দেন 80% ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছে। তাহলে প্রথম দুইটা গণভোট হয়েছে কি জন্য? সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এবং এটা চলার পরে 90s-এ এসে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা রাজনৈতিক ঐক্যমতে এসে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে তৃতীয়বার যখন গণভোট হয়েছে, এটা কে করেছে? আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, এবং এটার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। তাহলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, তার অবশ্যই তার পিতামাতার গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করতে হবে। বেগম জিয়া তিনি 16 অ্যামেন্ডমেন্ট এনে তিনি ক্ষমতার সংস্কারের বৈধতা চেয়েছিলেন। তিনি কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তারপর গণভোট দিয়েছেন। তাহলে আপনার সম্মানিতা মা বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য গণভোট দিয়ে আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এনেছেন, তাহলে এখন গণভোট মানতে আপনাদের সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে, একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, যে লাখো শহীদের রক্তে কেনা 71 যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা 24 কারো বাপের না। সুতরাং কোনো ছলচাতুরি চলবে না। অনেক দেখেছি আপনারা চরম আনকনস্টিটিউশনাল আনলফুল কাজ আপনারা পার্লামেন্টে করছেন। আপনারা রেফারেন্ডামকে ভয়েড অ্যাব ইস্যু বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনারা পার্লামেন্টকে সফরেন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। এই কথাগুলো আপনারা একান্তই গায়ের জোরে বলছেন, এটা করা চলবে না। আমার বিরোধী দলকে অতি আন্তরিকভাবে বলছি যে আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, কিন্তু এভাবে কাজ হবে না, এভাবে হবে না। আমরা অনশনরত অবস্থায় 5 জন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমার সাথে দেখা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটাই কথা যে তারা শুনছে না। তা শুনছে না, তাহলে আমি কি করবো পার্লামেন্টে থেকে? আপনাদের রাজপথে ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনো মতেও তারা শুনবে না। তারা দলীয় এজেন্ডাকে, দলীয় মতের অভিপ্রায়কে 70% জনমানুষের অভিপ্রায়ের উপরে আস্থা দিয়েছে, অবস্থান করিয়েছে। 70% ইজ মোর দ্যান 51%, রাইট? এখানে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা বলি নাই, আমরা বলি নাই। এবং তারা এইভাবে ক্ষমতায় এসে আচ্ছা, একটু আমি 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 বলা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমি বলছি সেটা হচ্ছে যে তাদের যে দলীয় এজেন্ডা, সেটাকে তারা জনগণের পরম অভিপ্রায়ের উপরে গিয়ে তারা সেটাকে অবস্থান দিয়েছে। যেমন আপনি দেখেন 70% মানুষ গণরায় দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, এটা সেটেল ইস্যু। তারা 9 মাস ঐক্যমত কমিশনে আলোচনা করেছে, এবং তাদের আলোচনার পক্ষে জনমানুষ আছে কিনা সেইটা জানার জন্যই তো গণভোট হয়েছে। তা গণভোট দিলেন, এখন মানতে অসুবিধা হচ্ছে কেন? কারণ আপনারা সেই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহাল রাখতে চান। আপনাদেরকে মনে না করিয়ে দিলে আমার গুনাহ হবে, ভুল হবে না, শুধু গুনাহ হবে। সেটা হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান রিজাইব সাহেব, তাদের সাথে কি করা হয়েছিল জাতি আমরা দেখি নাই? কি করা হয়েছিল? তারা ফুল মন্ত্রী ছিলেন না? তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে। আপনি ভুল বলছেন।
ঝুলানো হয়েছে না? আপনাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কতটা জুলুম নির্যাতনের সয়েছেন এটা আমরা জানি, আপনাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে। ঠিক একই ঘটনা আপনাদের সাথে হবে যারা এখন সংসদে আছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা চাই না আপনাদের জানমাল পূর্বের মতো ক্ষতিগ্রস্ত হোক। আপনারা যদি এখনই সংবিধান সংস্কারের জন্য রাজপথে না নামেন, আপনাদেরকেও সাসপেন্ড করে দিবে, আপনাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে। আপনারা এখনই আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই জন্য আমি বলছি যে জুলাই সনদে কোনো আপোষ করবেন না। আমাদের দায়িত্ব ছিল, আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে আমাদের যার যার জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন। গত 17 বছর অনেক আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আজকে এখানে কথা বলছি। আমরা নিজেদের কোনো ক্রেডিট নেই না, দাবিও করি না। আমরা প্রাইভেট থেকে উপদেষ্টা হইতে চাই নাই, যাই নাই। কোথাও থেকে একটা কলঙ্কের দাগ আমাদের গায়ে লাগতে দেয়নি, আলহামদুলিল্লাহ। শুধু সত্য বলতে চাইছি, সত্য বলবো বলেই। এবং আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশের জনমানুষের ভবিষ্যতের তোয়াক্কা করেন, আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিক্লোন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খন ভাবে যেন বাস্তবায়ন করতে হবে। যদি একটা অর্ডিন্যান্স এখান থেকে সরিয়ে ফেলে, আপনারা জানেন কথা অনেক চলে আসতেছে, আমি দুঃখিত, যে তারা গুম কমিশন অর্ডিন্যান্স কেন বাদ দিচ্ছে, তারা সুপ্রিম কোর্টের বিচার সচিবালয় সংশোধনী অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা পুনরায় সেই পুনর্বহাল করতে চায় ফ্যাসিবাদী কাঠামো। তা আপনারা এই কাঠামোয় থাকলে তো রাজনীতি করতে পারবেন না, পরের বার কোনো সংসদ নির্বাচন করতে পারবেন না। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? এবং এই যে আপনার শেখ হাসিনা বলেছে যে আমি লেথাল ওয়েপন ইউজ করার অর্ডার দিয়ে দিয়েছি, এই একটা অর্ডারে এখন 2000 ভাই নাই। এটা চুপ্পুর সাথে বসেই মিটিং হয়েছে। আমি 10 সেকেন্ড। আর সেটা হচ্ছে যে তারা চুপ্পুকে এই জন্য সরাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে তারা প্রেসিডেন্ট চেঞ্জ করবে এবং নির্বাচনকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবার ক্ষমতায় থাকবে এবং আপনাদের নিশ্চিহ্ন করে ফেলবে, আমাদেরকেও করবে। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। মাফ করবেন, আমি একটু বেশি বলে ফেলছি, অনেক আক্ষেপ আমার ভিতরে, আমি না বলে পারি নাই, আমাকে মাফ করবেন। সালাম আলাইকুম। যে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শহীদ শাহরিয়ার খান আনাসের গর্বিত মাতা জনাব সানজিদা খানম দীপ্তি। আপনারা জানেন শহীদ আনাস স্কুলের ছাত্র ছিল, ক্লাস 10-এ পড়তো। তার মাকে চিঠি লিখে গোপনে যিনি বাড়ি থেকে বের হয়ে এই আন্দোলনের শরীরে শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদ শাহরিয়ার খান আনাসের গর্বিত মা সানজিদা খান দীপ্তিকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আর অনেককেই সময় দিতে চাই যে সবাই একটু একটু করে বলুক, এজন্য আমরা সবাই যদি একটু করে সংক্ষেপে বলি তাহলে অনেকজন এখানে কথা বলার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুরু করছি 1971 থেকে 24 পর্যন্ত দেশের প্রয়োজনে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, 24-এর আহত সন্তানদের আরোগ্য কামনা করে, 24-এর সেই ভয়াবহ দিনগুলোতে স্বৈরাচার সরকার যখন তার নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা শিক্ষার্থীদের উপর গুলি চালায়, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, শত শত শিশু, কিশোর, ছাত্র জনতা নিহত হয়, হসপিটালে লাশের বন্যা, ডাক্তাররা হিমশিম খাচ্ছে সেই আহতদের চিকিৎসা দিতে। আনাস তখনও ঘরে বসে এসব লিখে তার পড়ার খাতায়। পড়ায় তার মন বসে না, ভাইদের মারছে যে। কোন স্বাধীন রাষ্ট্রে একটা আন্দোলনের মুখে তার ভাইদের মারার, দেশের জনগণকে মারার কোনো রাইট সরকারের নাই। সরকার নিজেই নির্দেশ দেয় গুলি করতে, আবার নিজেই রাষ্ট্রীয় শোক পালন করে, ছাত্রদের গণহারে গ্রেফতার করে। সেদিনও আনাস ভাবে আজকের এই দিন দেখার জন্যই কি লাখো শহীদ এ দেশটাকে স্বাধীন করেছিল?
সবকিছু জেনেই আনাস সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নামে। একটা রক্তাক্ত নিথর দেহ নিয়ে আনাসকে আমি ঘরে ফিরি। অতঃপর আমি একজন শহীদের মা, আমি শহীদ আনাসের মা। আনাস এদেশের মাজলুম জনগণের প্রতিনিধিত্ব করে বলেই আমি মনে করি প্রত্যেকটা শহীদই রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেখানে দেশের চাবি থাকবে জনগণের হাতে, সরকার হবে জবাবদিহিতার। হাসিনার মতো একচ্ছত্র নিয়ন্ত্রণ করে সরকার বিচার বিভাগকে নিজের আয়ত্ত করে রাখবে। ঐক্যমত পোষণ করার পরেও, মাজলুম দল হওয়ার শর্তেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমরা মনে করি হাসনাত, নাহিদ তারা শহীদ ও আহতদের প্রতিনিধিত্ব করে সংসদে। আমরা এটাও মনে করতে চাই বিএনপি সরকার শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে জনগণের ম্যান্ডেট বুঝে জনগণের সরকার হয়ে উঠবে, যেখানে কোনো রাজনৈতিক দ্বিচারিতা থাকবে না। আজকে যে শিশু হাদির মতাদর্শের অনুসারী, কালকে আগামীতে তারা নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এ জাতি মাথা নোয়াবার নয়, এ জাতি কারো দাসত্ব মানতে শিখে নাই। মাননীয় সরকার জনগণের হয়ে যান, জনগণ আপনার হয়ে যাবে। সবশেষে এটাই বলতে চাই, রাষ্ট্র যেন রাষ্ট্র দানবে পরিণত না হয়, রাষ্ট্র যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শহীদদের মূল্যায়ন করে। বাপের দোয়ায় নিয়োগ না দিয়ে মায়ের দোয়ায় রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান আহতদের নিয়োগ দিন। আমার সন্তানেরা রাজপথে জীবন দিয়েছিল বলেই আজকে আপনারা সংসদে। 1400+ শহীদ, 30,000+ আহত সন্তানের মায়েরা, তরুণ স্ত্রীরা, অবুঝ সন্তানেরা অন্তত এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চাই যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পেরেছি। জুলাই সনদ বাস্তবায়ন করুন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন, নচেত আমাদের সন্তানদের সাথে, আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে, যেটা আসলে আমরা মানতে পারবো না। আমরা যা হারিয়েছি তা আপনারা হারান নাই, আমাদের কষ্ট হয়তো আপনারা বুঝবেন না, আপনারা যা পেয়েছেন তা আমরা পাই নাই। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের সর্বোচ্চ প্রায়োরিটি, আমাদের দেশ, আমাদের সন্তানদের রক্তের যে অবদান সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত হোক, আমলাতান্ত্রিক জটিলতা দূর হোক, সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ মুক্ত হোক, বিচার বিভাগ স্বাধীন হোক। আমরা শহীদের রক্তের যেই বিচার, যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে স্বচ্ছভাবে আদালতে দেখতে চাই। দলীয়করণ, সরকারের নিয়ন্ত্রণ ব্যতীত। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।